নমস্কার, আমি প্রতিম বোস। আপনারা দেখছেন পডকাস্ট উইথ প্রতিম। আজকের পডকাস্ট কলকাতা স্টক এক্সচেঞ্জের রিভাইভাল নিয়ে। এটা বাজেটে বলা হয়েছে। এই স্টক মার্কেটটা 2025 সালে গুটিয়ে ফেলার জন্য অ্যাপ্লাই করা হয়েছিল স্টক মার্কেটের পক্ষ থেকে। নতুন কিছু নয়। ভারতবর্ষে এককালে নানান জায়গায় শহরে স্টক মার্কেট ছিল। তখন শেয়ারগুলো ফিজিক্যালি ট্রান্সফার হতো, কাগজ ছিল, যে কারণে আজও স্ক্রিপ্ট শব্দটা বলা হয়। তো পরবর্তীতে পেপারলেস ট্রেডিং হয়ে যায়, ইলেকট্রনিক ট্রেডিং। এটা হয় বছর 20 আগে থেকে, এটা খুব বড় হয়ে গেছে। এবং যখন ইলেকট্রনিক ট্রেডিং হয়ে যায় তখন ব্রোকার, ইনভেস্টর, আমি যেমন আমার বাড়ির থেকে দুটো স্টক কিনতে পারি, মিউচুয়াল ফান্ড কিনতে পারি, মিউচুয়াল ফান্ড বিক্রি করতে পারি। তো তাহলে আমার আর মার্কেটে যাওয়ার দরকার পড়ে না, এবং এই মার্কেটটা কোথায় সেটা নিয়ে আমার আর ইন্টারেস্ট নেই। ফলে রিজিওনাল মার্কেটগুলো ক্রমাগত মরে যায়। অতীতে বম্বে স্টক এক্সচেঞ্জ ছিল, এবং তার সঙ্গেই কলকাতা, দিল্লি, চেন্নাই, আহমেদাবাদ, পাটনা ইত্যাদি নানান শহরে স্টক এক্সচেঞ্জ ছিল। সব থেকে বড় ছিল বম্বে, তারপরে কলকাতা, দিল্লি ইত্যাদি, চেন্নাই এরা। তো কলকাতা আপনারা জানেন, আজ থেকে 50 বছর আগে কলকাতা ছিল ভারতের অর্থনৈতিক কেন্দ্র বা রাজধানী। 60-এর দশকে সেটা বামফ্রন্ট হয়ে তৃণমূল এসে একেবারে অর্থনীতির বিকেন্দ্রীকরণ হয়ে গেছে। মানে এখন আমরা ওই নিচের দিক থেকে আমাদের কাউন্টটা শুরু হয়। গোটা 28 রাজ্য আছে, রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল ইত্যাদি মিলে টিলে আমাদের কাউন্টটা নিচের দিক থেকে আসি। তো আমরা এটা নিয়ে যাই হোক, মোদ্দা কথা হচ্ছে যে কলকাতার এবং এই সমস্ত রিজিওনাল এক্সচেঞ্জগুলো গত 20 বছরে একটু একটু করে মরে গেছে। এর একটা সহজ প্রমাণ হচ্ছে যে আপনি ও যারা একটুখানি আমার মতো বয়সের বা আমার থেকে সিনিয়র, তারা সকলে মনে রাখবেন যে তাদের মনে থাকবে যে 20 বছর আগে, 15 বছর আগেও কাগজে, অর্থনৈতিক কাগজে, যেগুলো ফিনান্সিয়াল ডেইলি, আমি একজন ফিনান্সিয়াল জার্নালিস্ট, ইকোনমিক জার্নালিস্ট ছিলাম। তো আমাদের কাগজে পাতার পর পাতা জুড়ে বিভিন্ন স্টক এক্সচেঞ্জে শেয়ারের দাম দেওয়া হতো রোজ। সেগুলো আপনি আর দেখতে পান না। এবং যে যে স্টক এক্সচেঞ্জ গুলো গুটিয়ে গেল, যদি ফর্মালি না গুটিয়ে যায়, বাস্তবে গুটিয়ে গেছে। তার মধ্যে দেখুন আমেদাবাদ, যে ভারতবর্ষের শেয়ার বাজার চালায় হচ্ছে দুটো কমিউনিটি মূলত, আহ, মারোয়ারি আর গুজরাটি। আপনি দেখবেন বিএসসি আছে হচ্ছে গুজরাটিতে ভার্সান আছে। এবার এই গুজরাট তো আরো বড় হয়েছে, আরো শক্তিশালী হয়েছে অর্থনৈতিকভাবে। গুজরাটে বহু কোম্পানির, নামকরা কোম্পানির হেডকোয়ার্টার আছে, বম্বের খুব কাছে। আর বিনিয়োগকারীরা আপনি যাদের নাম বলেন, আদানি আম্বানি, আদানি আম্বানি বলে বলে তো লোকের মাথা খারাপ করে দেয়, দুজনেই গুজরাটি। আর আদানি তো থাকেন, গৌতম আদানি থাকেনই আহমেদাবাদ। হেন অবস্থায় আহমেদাবাদ স্টক এক্সচেঞ্জের নাম কেউ জানে না, ভুলে গেছে, যেমন কলকাতা ভুলে গেছে। তো এই পরিস্থিতিতে হঠাৎ করে একটা হাওয়া তোলা হলো যে কলকাতা স্টক এক্সচেঞ্জের রিভাইভাল হবে। আমি খবরের কাগজে দেখতে পাচ্ছিলাম এবং দেখে হাসছিলাম, ফেসবুকে হেসেছি। আমার যারা বন্ধু বান্ধব আছেন ফেসবুকে, তারা জানবেন এটা নিয়ে আমি সাংবাদিকদের একটু তুলোধনা করেছি যে তাদের কি মাথায় বুদ্ধি নেই, যে এটা কেন লিখছে, এটা আর হবে না। সিএসসি 2025 সালে ওয়াইন্ড আপের জন্য গেছিল, ফর্ম অ্যাপ্লিকেশনও দিয়ে দিয়েছে, করা দরকার। কারণ সিএসসি দিয়ে কি হচ্ছিল, বা ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ, কতগুলো কিছু পেনি স্টকস হয়, শেল কোম্পানিজ হয়। এই শেল কোম্পানিগুলো লাগে হচ্ছে যত রকম 2 নম্বরই কাজ। ফাইন্যান্সিয়াল হাব ছিল তো কলকাতা, ফাইন্যান্স থাকলে ফ্রড থাকবে। এখন ফাইন্যান্স চলে গেছে, শুধু ফ্রডটা পড়ে আছে। তো কলকাতা হচ্ছে যত রকম ইলেজিটিমেট ট্রান্সফারের জায়গা। তো ইনভেস্টমেন্ট গুলো নানান সময় চ্যানেলাইজ করার জন্য অদ্ভুত অদ্ভুত কোম্পানি লাগে, যে কোম্পানিগুলোর নাম আপনি জীবনে শোনেননি। সেই কোম্পানিগুলো কলকাতায় হয়তো 100 বছর ধরে একটা কোম্পানি লিস্টেড আছে, কিন্তু লিস্টেড যে আছে, কিন্তু সেই কোম্পানিটার কিচ্ছু নেই আর কাজ, খালি কোম্পানিটা পড়ে আছে। এই কোম্পানিটাকে কিছু ট্রানজাকশন দেখানো হয়, টাকাটা ঢোকে আবার ফুরুত করে বেরিয়ে যায়। এর মাঝখান থেকে এক ধরনের বৃত্ত তৈরি করা হয়। একটা, মানে আপনি বুঝতে পারছেন না অ্যাপারেন্টলি যে কোত্থেকে টাকাটা এলো।
আমি ধরুন আপনাকে টাকা দেবো, কিন্তু টাকাটা আপনাকে না দিয়ে এক্স কে দিলাম, এক্স ওয়াই কে দিল, ওয়াই জেড কে দিল, জেড আপনাকে দিল। তাহলে এক ধরনের মানি ট্রেল কামোফ্লাজ হয়ে গেল। এই রকম নানা কাজে লাগে, এই জন্যে এই মার্কেটে এই ধরনের কোম্পানিগুলোর কেনা বেচা ছিল। সেটা সাধারণ লোক করতো না, এটা যারা দুষ্টু বুদ্ধি যাদের আছে তারাই এসে ওই কোম্পানিগুলো কেনে, আর তারাই ওই কোম্পানিতে টাকা লাগে। এটা কেনা বেচা হয়ে যেত, কোম্পানিটাই নিয়ে নিত একজন, তার কিছু দরকার আছে ধান্দা পানির। তো এই ধরনের এই এক্সচেঞ্জটা পড়েছিল, এই ধান্দাবাজিটা বন্ধ করার জন্যই সরকারও মানে রেগুলেটর চাপ দিচ্ছিল যে এই মার্কেট বন্ধ করো। এর সঙ্গে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা মানে এটা তারা জানে ভালো করেই, সরকারের তো তৃণমূল সিপিএম কংগ্রেস হয় না, সরকার জানে ভালো করেই, পুরনো ব্যুরোক্র্যাটরা সবাই জানেন। এবং এখান থেকেই এটার যে ওয়াইন্ড আপ নোটিশ 2025-এর ফেব্রুয়ারি বোধহয় সেটা জমা পড়েছিল। এখন এই কলকাতা স্টক এক্সচেঞ্জের একটু বলে রাখা দরকার যে লায়ন্স রেঞ্জ রাইটার্সের ঠিক পেছনেই, সেখানে এদের জায়গা আছে অবশ্যই। আর এদের একটা জমি দেওয়া হয়েছিল নিউ টাউনে। তখন তো ভাবা হয়নি যে মার্কেট একদিন উঠে যাবে, এটা লেফট বামফ্রন্ট সরকার দিয়েছিল। নিউ টাউন যখন তৈরি হচ্ছিল ওই 90-এর দশকে, 2000-এর গোড়ার দিকে ওইরকম সময়টায় দিয়েছিল। তো সেইখানে সেই জমি আছে, সুতরাং এদের অ্যাসেট আছে। মার্কেটে কিচ্ছু পড়ে নেই, শুধু মধু কিছু লোক কাজ করে, তো ওদের যা টাকা আছে সেগুলো ব্যাংকে থাকে, তার সুদেই ওদের চলতে থাকে। আর কিছু লোক আমি কলকাতা স্টক এক্সচেঞ্জের ডিরেক্টর টিরেক্টর এইসব বলে ঘুরে বেড়ায়, কিন্তু তাদের কোনো কেউ চেনেও না রাস্তায়। তা এই পরিস্থিতিতে এই জন্য সরকার এর সঙ্গে এই স্টক মার্কেটে নিয়ে যে কোনো কাজই তো সরকারকে নিয়ে করতে হয়, তো রাজ্য সরকার জানে ভালো করেই যে এখানে এই মার্কেটটাকে বন্ধ করতে হবে ইত্যাদি করে 25 সালে এর গেল। এটা একদম পারফেক্ট ডিসিশন। হঠাৎ করে ওই যে বললাম মাসখানেক আগের থেকে কাগজে দেখতে শুরু করলাম, তারপর দেখি এবারের বাজেটে ঢুকে পড়লো। কিন্তু বাজেটে ঢোকার পরেও আমার এটা নিয়ে লেখা বা বলার কোনো ইচ্ছে হয়নি, কারণ এগুলো মানে এটা তো হাস্যকর একটা কথা, এই মার্কেটে রিভাইভাল হবে না, বা আরেকটু ঘুরিয়ে বললে বলতে হয় ঘোড়ার ডিম হবে। তো বাস্তবতাটাই নেই। এই মার্কেট ফিরে আসতে গেলে দিল্লি স্টক মার্কেট ফিরতে হবে, আহমেদাবাদ স্টক মার্কেট ফিরতে হবে, চেন্নাই স্টক মার্কেট ফিরতে হবে, একটা মার্কেটও ফিরবে না। যদি না আবার কবে একটা পরিবর্তন হয় টেকনোলজি, সেটা অন্য কথা। এবার দেখুন, তার হালে আমি লিখলাম না, কিন্তু একটা যে কারণে লিখছি সেটা হচ্ছে যে হঠাৎ করে কালকে দেখা গেল যে কলকাতার যে এই যে কলকাতা স্টক এক্সচেঞ্জ, তার তো আবার শেয়ারস আছে, তাতে লোকে বিনিয়োগ করেছে, কিন্তু এটা মার্কেটের লিস্টেড শেয়ার না। আপনারা যারা শেয়ার মার্কেটে বেচাকেনা করেন, মিউচুয়াল ফান্ড করেন, তারা নিশ্চয়ই লিস্টিং শব্দটার সঙ্গে পরিচিত। লিস্টিং হলে সেই কোম্পানির স্বচ্ছভাবে তার বেচাকেনা হয়, আপনি যেগুলো বিএসসিতে বা এনএসসিতে যেগুলো কিনছেন। তো সেখানে আপনার হঠাৎ করে দেখা গেল কলকাতা স্টক এক্সচেঞ্জ যেটা আছে সেটা আনলিস্টেড, অর্থাৎ প্রাইভেটলি কিছু লোক এর শেয়ার কিনেছে। এবার এই প্রাইভেট শেয়ারের দাম হুশ করে বেড়ে গেল বাজেটে ঢুকতে, এটা গতকাল কাগজে বেরিয়েছে। আমি আপনাকে দু চারটে হেডলাইন পড়ে দিচ্ছি। এনডিটিভিতে বেরিয়েছে, বিল্ট ইনটু বিজেপিজ ফাইন্যান্সিয়াল পুশ ইন বেঙ্গল, ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ রিভাইভাল, ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ শেয়ার্স র্যালি অন রিভাইভাল হোপস, এটা বলছে মানি কন্ট্রোল। তেমনি ইন্ডিয়া আইপিও বলে একটা পোর্টাল, বিজনেস টুডে বলছে যে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ শেয়ার্স র্যালি ইন আনলিস্টেড মার্কেট। তার মানে বাজেটে এই প্রপোজালটা ঢোকায় কিছু লোকের হঠাৎ করে লাভ হচ্ছে, বা লাভ হওয়ার একটা প্রসপেক্ট হয়েছে। অথচ মজার ব্যাপার হচ্ছে এই মার্কেটের রিভাইভাল হবে না, কারণ ভারতবর্ষের যে কালে রিজিওনাল মার্কেট হতো সেকালের সব থেকে বড় মার্কেট বম্বে স্টক এক্সচেঞ্জ, সেই এখন টিম টিম করছে। ভারতবর্ষের 90% শেয়ার ট্রেড হয় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে, যেটা ডিজিটাল যুগে এসছে, ডিজিটাল প্রথম দিন থেকেই ডিজিটাল ট্রেডিং করে। তো সে এই সুতরাং ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ রিভাইভাল হবে না, যেটা হতে পারে ওই জমির ওপর বাড়ি হতে পারে, কোনো যেটাকে আমাদের ভাষায় এখানে আমরা প্রমোটিং বলি, রিয়েল এস্টেট তৈরি হবে, সেই রিয়েল এস্টেট ভাড়া দেওয়া হবে, তা দিয়ে রোজগার হবে, ইত্যাদি ইত্যাদি।
কলকাতা স্টক এক্সচেঞ্জ একটা মিউজিয়াম হতে পারে, অবশ্যই হওয়া উচিত, সেই কোন কালের স্টক এক্সচেঞ্জ। তো সুতরাং সেসব হতেই পারতো, কিন্তু সেসবের কথা শুনছি না। আমি শুনছি কলকাতা স্টক এক্সচেঞ্জ রিভাইভাল হবে, যেটা স্বপন দাশগুপ্ত বাজেটে লিখে বলে দিলেন। এবং তার ফলশ্রুতি হচ্ছে যে সেই মার্কেটে কারা, কে বা কারা তারা টাকা রেখেছিল, তাদের দামগুলো পুট করে বেড়ে গেল। তারা এবার ওইটা ছেড়ে দিয়ে হয় বেরিয়ে আসবে। তার মানে কি? তার মানে ওই স্টক এক্সচেঞ্জটা দখল নেওয়ার জন্য আর কিছু লোক আসছে। কেন আসছে তারা? মার্কেটটা তো হবে না, চলবে না, এর তো কোনো নেই। তাহলে অন্য কোথাও লাভ আছে। তাহলে কলকাতা স্টক এক্সচেঞ্জের রিভাইভালে যে গল্পটা রাজ্য সরকার, স্বপন দাশগুপ্ত, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বললেন, তার লাভ কেন বললেন, কাদের জন্য বললেন? আমার মনে হয় এই প্রশ্নটার উত্তর স্বপন দাশগুপ্তর দেওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে ওনাকে হোয়াটসঅ্যাপ করেছিলাম। আমি একটা ইন্টারভিউ, আমি পডকাস্টে করব, সেখানে এই প্রশ্ন হয়তো করতাম। আরো অন্যান্য প্রশ্ন আছে, কারণ বাজেটে আরো নানান ধরনের অদ্ভুত অদ্ভুত বিষয়ের অবতারণা করা হয়েছে, যেগুলো বিষয়টা অদ্ভুত নয়, ঠিক, যেমন ডিপসি পোর্ট, যেমন সেকেন্ড এয়ারপোর্ট টু কলকাতা। কিন্তু যেটা জানা যায়নি যে এই প্রকল্পগুলো যে বলা হলো, সেগুলো এমন ভাবে বলা হয়েছে যেটা অবাস্তব। যেমন কলকাতার দ্বিতীয় এয়ারপোর্ট বলা হয়েছে দেড় হাজার একর জমি খোঁজা হচ্ছে, তাহলে একটা দ্বিতীয় এয়ারপোর্ট হয়ে যাবে। আরে, কলকাতার এখনকার এয়ারপোর্ট সেটাই 2700 না 2200 একরে। তাহলে তার উপর যখন দ্বিতীয় এয়ারপোর্ট হবে, সেটা আজকের দিনের এয়ারপোর্ট। কলকাতা এয়ারপোর্ট যখন হয়েছিল সেটা ডাকোটা প্লেনের যুগ, প্লেনগুলো মিনি বাসের মতো হতো। এখন এসে গেছে ড্রিম লাইনার্স, এক একটা প্লেন বিশাল বড়, প্রচুর যাত্রী আসে, তার 4 কিলোমিটার লম্বা রানওয়ে লাগে। আগামীতে হয়তো আরো বড় প্লেন আসবে, তার আরো বড় প্রভিশন করে রাখতে হবে রানওয়ে। দুখানা রানওয়ে লাগে। রানওয়ে এল শেপেড হয় বা ওয়াই শেপেড হয়, যাতে সাইমালটেনাসলি, মানে একই সঙ্গে দুটোতে ওঠানামা করতে পারে। কারণ একটা প্লেন যখন নামে বা ওঠে, তখন সে এয়ার ডিসপ্লেস করে। আরেকটা রানওয়ে যদি পাশাপাশি জায়গা থেকে একটা উঠছে একটা নামছে হতে যায়, একটা আরেকটাকে ডিস্টার্ব করে দেবে। সেফটি প্রিকশনস, মানে এগুলো সব সেফটি গাইডলাইন্স আছে। মোদ্দা কথা হচ্ছে যে যে নতুন যত মেট্রো সিটি এয়ারপোর্ট হচ্ছে, সেটা বড় হবে, সেকেন্ড এয়ারপোর্টটা আরো বড় হবে। বম্বের যে নতুন এয়ারপোর্ট, আরো বিশাল এয়ারপোর্ট। যে দিল্লির কাছে যেটা নয়ডা, দিল্লির সেকেন্ড এয়ারপোর্ট হলো জেওয়ার, সেটা বিশাল, 3000 একর দিয়ে শুরু করেছে, ওটা যাবে 10 না 12,000 না 13,000 একর অব্দি। কেন যাবে? একটা এয়ারপোর্টকে ঘিরে একটা গোটা ইকোসিস্টেম বানানো হয়। যে এয়ারপোর্টে ইনভেস্ট করছে তাকে টাকাও তুলতে হবে, এয়ারপোর্টের ফ্যাসিলিটি লাগে, এই জন্য বলা হয় এরোসিটি। সেখানে হোটেলস থাকে, তা আরো বহু জিনিস থাকে, নানান ধরনের, মানে এয়ারপোর্ট দিয়ে শুধু একটা প্যাসেঞ্জার যায় না, আরো অনেক কিছু গুডস আছে, হ্যান আছে, ত্যান আছে, বিরাট ইনফ্রাস্ট্রাকচার। আপনি দিল্লিতে যদি T3 কাছে যান, দেখবেন বিরাট এরোসিটি, সেখানে রাশি রাশি দামি দামি হোটেল, সেগুলোতে থাকে লোক। এই যে প্লেনগুলো যারা ক্রু থাকে, তারা কোথায় থাকবে? এত প্লেন, তারা কি একটা শহরে নেমে 12 ঘন্টা 24 ঘন্টা রেস্টের জন্য নেমেছে, সেই নামার পরে তারা কি 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে আপনার ট্রাফিক জ্যামের ভেতর দিয়ে ঘুরে বেড়াবে? তা নয়। আরো অনেক ইস্যু আছে। যাই হোক, তাহলে তার মানে কল্যাণীতে এয়ারপোর্ট, সেকেন্ড এয়ারপোর্ট হলে তাকে ঘিরে এরোসিটি হবে, 50 কিলোমিটার, 1 ঘন্টার দূরত্ব, তাকে ঘিরে এরোসিটি হবে। তাহলে ওই 15,000, 1500 কি 100, 1000 একর জমিতে হবে না। আর কল্যাণীতে যতদূর জানি ওই জায়গাটায় জমিই নেই ওরকম ভাবে। একদিকে জমি আছে, তাহলে এয়ারপোর্টটা লম্বা হয়ে যাবে, এয়ারপোর্ট লম্বা হতে পারে না। সিমিলারলি ডিপসি পোর্ট বলা হয়েছে, ডিপসি পোর্ট অবশ্যই হওয়া দরকার, কিন্তু হওয়া সম্ভব কি? ওইখানে হওয়া সম্ভব কি? যতদূর জানা আছে এখনো অবধি 100 কোটি টাকা, আমি যতদূর দেখলাম বাজেটে 100 কোটি টাকা ডিপিআর করার জন্য দেওয়া হয়েছে। এখন এর আগে নানান রকমের কিন্তু ইনভেস্টিগেশন হয়েছে, সার্ভে হয়েছে, সেগুলো ডেটা প্রাইভেটলি আছে। তাতে জানা যায় যে ওই অঞ্চলে আমাদের বাংলার যে কোস্ট লাইন, সেখানে সমুদ্রটা, মানে ডিপ, যেখানে বড় জাহাজ আসতে পারে, এতটা গভীরতা আছে। মানে সমুদ্র তটটা খুব খুব এরকম হালকা ভাবে, মানে গ্রেডিয়েন্টটা খুব লো। সে অনেক দূর যেতে হয়, 22 কিলোমিটার। আপনি আপনি দেখবেন দীঘা, এই দাদন পাত্র যেটা বলা হচ্ছে না, দীঘার কাছে। দীঘা ওই অঞ্চল থেকে আপনি খেয়াল করে দেখবেন, ওপাশে এই যে চন্দনপুর নাকি ওই জায়গাটা আছে, ওড়িশার মধ্যে পড়ে যায়, দীঘার পাশেই, এবং ওপাশে বালাসোর অব্দি সমুদ্র তট দিয়ে যখন ভাটার সময় আসে, তখন সমুদ্রটা বহু দূরে।
আবার জোয়ারের সময় সমুদ্রটা কাছে চলে আসে। কেন? তার মানে সমুদ্রটা গ্রেডিয়েন্ট বড় হলো, আপনি হাঁটছেন তো হাঁটছেনই, সমুদ্র আর নেই। ঠিক একই কারণে যে সমস্যাটা এখানে হচ্ছে, তাহলে যে জাহাজগুলো ডিপ সি পোর্ট করতে হলে, সেই গভীরতা পেতে হলে 20 কিলোমিটার সমুদ্রের ভেতর যেতে হবে, 20-22 কিলোমিটার। তো অত দূরে গিয়ে সমুদ্রের ভেতর একটা প্ল্যাটফর্ম করা, তার ভেতর দিয়ে ট্রেন লাইন রেল লাইন নিয়ে যাওয়া, এটা বিশাল কস্টলি। আবার যদি আপনি মনে করেন সমুদ্রের চ্যানেল তৈরি করবেন মাটি খুঁড়ে, করাই যায়, পানামা খালের মতো, তো আপনি মাটি খুঁড়ে করলেন, কিন্তু ওটা তো জলের ভেতর দিয়ে, সমুদ্রের ভেতর দিয়ে করছেন, ওটার মধ্যে পলি পড়বে, বালি পড়বে, তাহলে সেটাকে আবার ড্রেজিং করতে হবে, করতে গেলে ভীষণ খরচ। তো এ সাধারণত কোনো যে পোর্ট বেশি ড্রেজিং দরকার হয় সে পোর্ট চলে, আমাদের কলকাতা এয়ারপোর্ট উদাহরণ, অত্যন্ত বেশি ক্যাপিটাল, ওর রেগুলার ড্রেজিং মেনটেনেন্স দরকার হয়, সেই জন্যই কলকাতা এয়ারপোর্টের আনভায়াবিলিটির এটা একটা বড় কারণ। তো ডিপসি পোর্ট কোথাও এই পরিমাণ ড্রেজিং করতে হবে, 22 কিলোমিটার 20 কিলোমিটার লম্বা চ্যানেল, সেটা কিন্তু খুব একটা ভায়াবল হওয়ার কথা না। এখন এই প্রশ্নগুলো আছে, তা এর ওপর এই যে অদ্ভুত একটা জিনিস কলকাতা স্টক, এটা তবু এখন পরে দেখা যাবে, ডিপিআর হলেই সব দুধ কা দুধ পানি কা পানি বেরিয়ে যাবে, যে কোথায় হতে পারে কি হতে পারে না। এয়ারপোর্ট তো অসম্ভব, ডিপসি পোর্ট আমি যতদূর জানি সম্ভব না, বা হলে বা হতে পারে, কিন্তু সেটা ভীষণ কস্টলি প্রজেক্ট হবে। এখন হতেই পারে, সরকার যদি মনে করে, স্ট্র্যাটেজিক কারণে সরকার যদি করে হতে পারে, সাধারণত প্রাইভেট ইনভেস্টর করতে চাইবে না, চাওয়া উচিত না, কারণ পাশেই উড়িষ্যাতে লাইন দিয়ে ডিপ সি পোর্ট আছে, ধামড়া আছে, সুবর্ণরেখা আছে, সি পোর্ট সমস্ত, তো তার দরকার নেই কোনো। সুতরাং এগুলো সব আছে, এর মাঝে একটা কলকাতা স্টক এক্সচেঞ্জের রিভাইভালকে জুড়ে দেওয়া হলো। কেন জুড়ে দেওয়া হলো, কার কারণে জুড়ে দেওয়া হলো, সেটা জানা নেই। ধন্যবাদ আমার পডকাস্ট শোনার জন্য।